প্রসঙ্গ ইসলামী ব্যাংক। সম্প্রতি ইসলামী ব্যাংকে চরম তারল্য সংকট সৃষ্টি হয়েছে এবং সেই বিষয়টা নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। তো আমরা যারা জাতীয় সংসদের আলোচনা, টক শো এবং বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি মানুষের মতামত দেখি, সেখানে দেখা যাচ্ছে যে অনেকটা কেউ কেউ এটাকে জামাত ইসলামের ব্যাংক, জামাত নিতে চায়, আবার জামাত ইসলামের পক্ষ থেকে এটা জামাতের ব্যাংক নয়, এরকম বিভিন্ন ধরনের মন্তব্য দেখা যাচ্ছে। তো আমি এই ব্যাংকটার সম্পর্কে যতটুকু জানি সেই বিষয়ে আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রুট মেজরিটি পেয়ে সংসদ গঠন করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট ছিলেন এবং 1979 সালে ইরানে ইমাম খুমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব হয়। ওই 79 সালে জামাত ইসলামের তৎকালীন অপ্রকাশ্য আমির অধ্যাপক গোলাম আজম সাহেব, আপনারা জানেন উনি আমির ছিলেন কিন্তু প্রকাশ্য ছিলেন না, প্রকাশ্যে ছিলেন আব্বাস আলী খান সাহেব, কারণ গোলাম আজম সাহেবের নাগরিকত্ব নিয়ে সমস্যা ছিল। গোলাম আজম সাহেব এই শরিয়া ভিত্তিক একটি ব্যাংক প্রবর্তনের জন্য উনি চিন্তা করে তখন জামাত ইসলামের সর্বোচ্চ যে পরিষদ, এখন তো নির্বাহী পরিষদ, তখন নির্বাহী ছিল না, তখন ছিল কর্মপরিষদের বৈঠকে বিষয়টা উপস্থাপন করেন এবং জামাত ইসলামের কর্মপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয় যে একটি ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার। তখন কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইউনুস, ওনার বাড়ি হলো ফেনীতে, ওনার নামটা কেউ আনে না, এই মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব দেওয়া হয় এই শেয়ার হোল্ডার সংগ্রহ করার জন্য এবং কিভাবে কি করা যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা কামাল উদ্দিন জাফরি সহ অন্যান্য আলেমরা এবং ইসলামী চিন্তাবিদরা এই বিষয়টা নিয়ে কাজ করেন এবং আন্তর্জাতিক যে অন্যান্য ইসলামী ব্যাংক আছে, আইডিবি আছে, তাদের সাথে যোগাযোগ করেন। তখন বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত ছিলেন ফুয়াদ আল খতিব। হ্যাঁ, ওনার সাথে জামাত ইসলামের একটা খুব সখ্যতা ছিল। তো ইউনুস সাহেব ফুয়াদ আল খতিবের মাধ্যমে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, আমিরাত, কুয়েত, বাহরাইন, তারপরে কাতার, ওইসব দেশগুলো থেকে এই বিনিয়োগ সংগ্রহ করেন এবং ওই দেশের বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন কোম্পানি বা ওই ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার হয় এবং 70% শেয়ার হোল্ডার হন ওই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো এবং আইডিবি। আর বাংলাদেশে এই বাইতুল শরফে পীর সাহেব যে জাব্বার সাহেব, এই জাব্বার সাহেবের একটা ফাউন্ডেশন ছিল বাইতুল শরফ ফাউন্ডেশন। এই বাইতুল শরফ ফাউন্ডেশন এটার শেয়ার হোল্ডার হন এবং বিভিন্ন ব্যক্তিরা হয় ব্যারিস্টার তমিজুল হক, যিনি হক বিস্কুট, যেটা হক বিস্কুটের মালিক ব্যারিস্টার তমিজুল হক, তারপর শফিউদ্দিন দেওয়ান, ওনারাও এখানে বিনিয়োগ করেন। আর জামাত ইসলামের পক্ষ থেকেও এখানে বিনিয়োগ আছে, যেভাবে সেটাকে বলেন এটা আছে। যেমন জামাত ইসলামের কিছু প্রতিষ্ঠান আছে, ইবনে সিনা ট্রাস্ট, তারপরে মারুফ ফাউন্ডেশন, ফালাহি আম ট্রাস্ট, তারপরে বাংলাদেশ ইসলামিক সেন্টার যেটার অফিস কাটাবন মসজিদে, তারপরে ইসলামিক ইকোনমিক্স রিসার্চ ব্যুরো, এরা ছিল। আর ইউনুস সাহেবের খুব ঘনিষ্ঠ একজন লোক মোশাররফ সাহেব, যিনি বিএনপি থেকে এমপি ছিলেন ফেনীর, সেই মোশাররফ সাহেব ছিলেন এবং বিএনপির আরেকজন এমপি ছিলেন পঞ্চম সংসদে আবদুল্লাহ সাহেব। এই আবদুল্লাহ সাহেবও এখানে বিনিয়োগ করেন, ওনারা ছিলেন উদ্যোক্তা পরিচালক। এটা নিয়ন্ত্রণ ছিল সম্পূর্ণ জামাত অ্যাফিলিয়েটেড কিছু সংগঠন এবং ব্যক্তির হাতে। ওই সময় প্রথম এটার চেয়ারম্যান হন কমোডর অফিসার আতাউর রহমান এবং আরেকটা নাম কেউ বলেন না, ইসলামী ব্যাংকে তখন অনেক দিন পর্যন্ত ম্যানেজিং ডিরেক্টরের কোনো পদ ছিল না। ম্যানেজিং ডিরেক্টর দায়িত্ব যিনি পালন করতেন তাকে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট বলা হতো। ওই এক্সিকিউটিভ প্রেসিডেন্ট দীর্ঘদিন ছিলেন কামাল উদ্দিন সাহেব। এই কামাল উদ্দিন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট এবং কমোডর অফিসার আতাউর রহমান, এই দুইজনের নেতৃত্বে, আতাউর রহমান সাহেব চেয়ারম্যান ছিলেন, এই দুইজনের নেতৃত্বে ইসলামী ব্যাংক পরিচালিত হয়। এবং অন্যান্য প্রাইভেট ব্যাংকে বা বেসরকারি ব্যাংকে যেভাবে আত্মীয় স্বজন বা নিজের মন মতো চাকরি দিতে পারে, ইসলামী ব্যাংকে এই সিস্টেমটা ছিল না। ইসলামী ব্যাংকে যেটা ছিল যে আপনি আবেদন করবেন সার্কুলারের পরিপ্রেক্ষিতে, আবেদনের সাথে তখন দুইজন ইসলামী ব্যক্তিত্বের একটা রেফারেন্স লাগতো। এরপর এখানে একটা কঠিন পরীক্ষা হতো, ওই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পর ভাইবা বোর্ডে ফেস করা লাগতো। ভাইবা বোর্ডে যে জিনিসটা হতো যে একটা মানুষের কথাবার্তা চলনে বলনে ইসলামাইজড কিনা সেটা হয়তো দেখতো, কিন্তু এখানে শিবির করে আসছে বা জামাতের রিকমান্ড আছে সেটা কখনো ইসলামী ব্যাংক দেখে নাই। এবং এই সম্পূর্ণ বিপরীত ধারায়, যেটা বাংলাদেশ ব্যাংক সুদভিত্তিক, বিশ্ব ব্যাংক সুদভিত্তিক, IMF সুদভিত্তিক, বিশ্ব অর্থ ব্যবস্থা সুদভিত্তিক, সেখানে কিয়াস পদ্ধতিতে যতটুকু সম্ভব ছিল ইসলামী ব্যাংক চেষ্টা করেছে এবং তাদের চেষ্টার ফলশ্রুতিতে এবং দুর্নীতিমুক্ত, সম্পূর্ণ হালালভাবে, ইনসাফভিত্তিকভাবে এবং সহি শুদ্ধ হিসাবের ভিত্তিতে যখন ব্যাংকটা পরিচালিত হয়েছে, তখনই মানুষের আস্থা অর্জন করেছে এবং মানুষ সেখানে ব্যাপক হারে বিনিয়োগ করা শুরু করেছে। মজার ব্যাপার হলো যে ইসলামী ব্যাংক শুধু বাংলাদেশে নয়,
সারা বিশ্বের যে ব্যাংকের যে র্যাঙ্কিং ছিল, সেখানেও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটা অবস্থানে ছিল। সেই ব্যাংকটা জামাত ইসলামের নিয়ন্ত্রণে সুন্দরভাবে পরিচালিত হওয়ার অপরাধ ঘোষণা করে আবুল বারাকাতের যে মৌলবাদী অর্থনীতি, সেটাকে কেন্দ্র করে যে 2017 সালে ইসলামী ব্যাংকটা দখল করে নেওয়া হয় গভীর রাতে, এবং অনেকেই যে এটা জামাতি মুক্ত করা হচ্ছে বা হয়েছে সেটাকে মেনে নিয়ে অনেক বিদগ্ধ লোকজন তখন কিন্তু কোনো প্রতিবাদ করেন নাই। এরপরও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের একটা ঘোষণার কারণে সেদিন ইসলামী ব্যাংকটা বেঁচে গিয়েছিল। তিনি বলছিলেন যে সবাই ইসলামী ব্যাংকে টাকা রাখেন, ইসলামী ব্যাংকে লেনদেন করেন, আল্লাহ ইসলামী ব্যাংকে রক্ষা করবে। কিন্তু এবার এসে যখন ব্যাংকটা আবার দাঁড়িয়ে যাচ্ছিল, যে এস আলমের 80,000 কোটি টাকা লুটপাটের পরেও যখন ব্যাংকটা আবার দাঁড়াচ্ছিল ধীরে ধীরে, তখন এই খুরশেদ আলম কে? আপনি বুঝতে হবে, যাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় সে সরকারের আস্থাভাজন ব্যক্তিদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। ওনাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, এবং 5 আগস্টের জুলাই বিপ্লবের পর তিনি বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়ে গিয়েছিলেন। সেই ব্যক্তিকে এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। গ্রাহকরা আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি ব্যাংকে যেতে পারছেন না। আর ওনার পার্সোনালিটি এত লেস যে ওনার বিরুদ্ধে এত আন্দোলন হচ্ছে, উনি আজকে 10 দিন 12 দিন হয়ে গেছে ব্যাংকে যেতে পারছেন না, উনি পদত্যাগও করেন না। আজকে ইসলামী ব্যাংকের যে ভয়াবহ অবস্থা, ইসলামী ব্যাংকের এটিএম বুথগুলোতে টাকা নাই, ব্রাঞ্চগুলো থেকে মানুষ টাকা তুলে নিচ্ছে, এবং ব্যাংকের এমডিদের যে সংগঠন, সেই সংগঠন বাংলাদেশ ব্যাংকের আরেক ব্যর্থ অথর্ব গভর্নর যে এখন আছে তার সাথে দেখা করে বলছে যে ইসলামী ব্যাংকে রক্ষা করেন, না হলে সেটার প্রভাব আমাদের ব্যাংকেরগুলোর উপর পড়তেছে। আমি যতটুকু খবর পেয়েছি, প্রাইভেট ব্যাংকগুলো অধিকাংশগুলো থেকেই মানুষ এখন টাকা উত্তোলন শুরু করে দিয়েছে। এই ইসলামী ব্যাংক থেকে যেভাবে টাকা উত্তোলন হচ্ছে, যদি ব্যাংকটা ফল্ট করে এবং প্রাইভেট অন্যান্য ব্যাংকগুলোর উপর যদি সেটার প্রভাব পড়ে, তাহলে বাংলাদেশে যে একটা মহা বিপর্যয় দেখা দিবে, সেই বিপর্যয়ের যে তাপ, সেই তাপ তারেক রহমান সহ্য করতে পারবেন কি না, সেই প্রশ্ন কিন্তু থেকে যায়। এখনও আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আহ্বান থাকবে, আপনার আশেপাশে যারা আছে, শিলং সালাউদ্দিন, আমির খসরু সাহেব সহ যারা আছে, তাদের পরামর্শ না শুনে আপনি আপনার নেতৃত্ব, আপনার ব্যক্তিত্ব, আপনার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেরকম দেশপ্রেমিক ছিলেন, আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেরকম দেশপ্রেমিক ছিলেন, আপনি দেশের স্বার্থে, জাতির স্বার্থে ইসলামী ব্যাংকে একজন ইসলামাইজড ব্যক্তিকে চেয়ারম্যান এবং মাওলানা কামালউদ্দিন জাফরির মতো একজন ব্যক্তিকে শরিয়া বোর্ডের প্রধান করেন, ইসলামী ব্যাংক 1 মাসের ভিতর আবার দাঁড়িয়ে যাবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।